তো আমি এটা জানতে চাই যে আমার কিছুদিন আগে জুলিয়েট রেনল্ডসের সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, উনি বললেন যে অনিল কারেঞ্জাই বলতো পরে, হ্যাঁ, যখন এসব হয়ে গেল, পরে তো এসব অত ছিল না, না, ডাউন হয়ে গেছিল। হ্যাঁ, উনি বলতেন যে at that time the energy that I got from the Hungryalist movement, হ্যাঁ, that I could never again kind of find in anything else. তো আপনার কি বক্তব্য? আপনিও এটার সাথে আপনারও agreement? Do you think that that energy that was there during that time? না, এটা ওই যখন অ্যারেস্ট হয় তো মলয় আমাদের সকলকেই আর কি করা হয়। দেবী রায় ছিলেন, মলয় রায় যে অ্যারেস্ট ছিল পাটনা ন্যাশনাল রিজার্ভ ব্যাংক। আপনার অ্যারেস্ট হয়নি? না, তো মলয় অ্যারেস্ট তার মধ্যে অনেক গোলমাল হয়ে গেল, অনেক সব চিঠি ফিটি বেরোলো। তারপরে অ্যালেন গিন্সবার্গ চিঠি দিল। চিঠি লিখতো। শরৎ দেওরা বলে একজন ছিল, তাহলে হিন্দির লেখক, ও কাজ করতো আগে জ্ঞানোদয় পত্রিকা। আচ্ছা। ওটা ও নিজের একটা পত্রিকাও করতে হবে, নিজের বাংলা। তো সেই পত্রিকা বার করে, তখন ওই অ্যালেন তাকে চিঠি লিখে অ্যালেন আবু সাইদ Requested it. কোয়েশ্চেন। তারপরে অ্যালেন লিখে ধামবিল থেকে এদের লিখে চিঠি, এবং খুব ব্যাপারটা একেবারে হয়ে গেল। তারপরে যতদূর শুনেছি যে এইটা নিয়ে একটা তোলপাড় হলো, অ্যালেন লিখেন প্রফুল জায়গার বলে একজন জানি। ইন্দিরা হ্যাঁ। গান্ধীর বন্ধু, হ্যাঁ। স্বাধী প্রমোশনের ব্যাপার। হ্যাঁ। তো প্রফুল জায়গার কে অ্যালেন লেখে যে কি ব্যাপারটা এরকম। তখন অ্যালেন প্রফুল জায়গার ইন্দিরা গান্ধীকে বলেন যে কি ব্যাপার, একটু খোঁজ খবর নিতে এখানে চারিদিকে ছড়িয়ে পড়তে একজন নেতা করবে। আচ্ছা, ইন্দিরা গান্ধীর সাথে কন্ট্রাক্ট হয়েছিল অ্যালেন গিন্সবার্গ এটা নিয়ে? না, অ্যালেন প্রফুল কোন জায়গায়, জায়গাকে বল? প্রফুল তখন এটা করে। ইন্দিরা গান্ধী তারপর যতদূর শুনেছি এগুলো তো ভেতরের ব্যাপার, এগুলো তো বেরোবার কথা না। হুম। তারপরে উনি শুনেছি এখানকার তখন পিকেশন পিসি পপুলেটার হচ্ছে পিসি ডিফারেন্স, পুলিশ কমিশন ছিলেন পিকেশন। পিকে সিং। হ্যাঁ, তা বললে ওটা হয়েছে, মানে ওটা কেসটা একেবারে হ্যাসা হয়ে যায়। কোনো কিছু হয় না, ওই মলয়ের নামেই আর কি কেসটা হয়। 6 মাস পরে সবাইকে ছেড়ে দেওয়া, পুলিশ ভিতরেই জয়েন করে। তারপরে আসল কেসটা শুরু হয়। এটা বেশি দিন হয়নি কেসটা, মাস 6 বোধহয় হয়েছিল, খুব ট্রায়াল হয়েছিল। আজকাল এটা খবর রাখি না বলে আর মনেও নেই আমার। তো সেই সময় মলয়ের 2 বছরের রিগোরাস 200 টাকাই, তো কেউ ছিল না, আমি চিঠি সার্ভ করলেন? 2 বছর জেলে সার্ভ করলেন? বলে সার্ভ করলেন না? না, তারপরে ওই হাইকোর্টে আর কি 2 বছর লোয়ার আদালতে 2 বছরের দিয়েছিল, তারপর হাইকোর্টে অ্যাপিল করে ছাড়া। হাও পাচ্ছে না তুমি, কে? আমি পাচ্ছি। ঠিক আছে। তখন ওই হাইকোর্টে করলাম, ও মনে চলে গেল। হাইকোর্টে তো আর দরকার নেই, হাইকোর্টের দরকার পড়ে না তো। তাহলে আপনি মলেদাকে, আমি যদি একটু ইফ আই ক্যান গো ব্যাক আ লিটল, আপনি মলেদাকে পাটনা থেকে চিনতেন? হ্যাঁ, আর আপনার চাইল্ডহুড ফ্রেন্ড? না, আচ্ছা। মনে হয় আলাদা স্কুল করতাম আমি, কিন্তু পাড়ায় হিসেবে ওকে দেখতাম দেখতাম এই হতো, কিন্তু মনে হয় লেখা টেখা হয়তো পরে জেনেছি। হুম। আপনারও সাহিত্যে ইন্টারেস্ট ছিল শুরু থেকে? হ্যাঁ, আমি শুরু থেকে, কিন্তু আমার সাহিত্য একটু অন্যরকম ছিল। আচ্ছা। আমার তো কোনো পড়ালেখার ব্যাপার ছিল না, আর ওখানে বন্ধু বান্ধব ছিল না। এই 1 নম্বর, 2 নম্বর ওখানে যে সমস্ত ছিল বাংলায়, যে সমস্ত মানে যেসব বাঙালি ওখানে ছিল,
ওরা আবার এত উঁচু জাতের ছিল যে পাত্তাই দিত না। আমি হয়তো কিছু বললাম, হাসলে কেউ আরে না, লিখছে এইরকম, মানে কেউ আমাকে এনকারেজ করেনি, এখানেও করেনি প্রথম দিকে ওই কথা। তো যা হোক, আমি এরকম, তা আমার প্রথম দিকে লেখাটা ছিল পার্টনার ব্যাপার নিয়ে। আমি ওখানে একটা ছিল আর কি, ব্রিক্স ছেড়ে দিই, ইট তৈরি হতো, भट्टा। जी। तो भट्टा में हम काम करते हैं, अच्छा, पटना में। पट्टे ही थी। तो 1-1.5 साल का उसके बारे में मेरा है लिखा। जी तो हमारा था तो कुछ अलग तौर से लिखना। जी। बांग्ला साहित्य जो कुछ लिखा गया था उससे एकदम अलग था। तो ये अलग दिखाने के लिए तो जो है कि हमको प्रोमोटर चाहिए, मिलना नहीं मुश्किल था। खैर उसके बाद आ गए हम। अलग इन द सेंस आपको लगता था कि बांग्ला में जो उस वक्त तक काम हुआ था उसमें मतलब बहुत डाइवर्सिटी नहीं था। उम्र उस समय कितना था, 20-21। जी उस समय क्या सोचता, पढ़ते भी नहीं था और दिक्कत भी नहीं। तो ये जो हो गया ना, तब तक इसके बीच में एक हादसा भी हो गया। तो मेरे फादर जो थे सुसाइड किए, इसलिए बोल्ड क्वार्टर में। असल में था हम लोगों को बहुत वैज्ञानिक होता है, तो चलो बोल्ड कंट्रोल वगैरह हुआ, बहुत काफी हुआ, बहुत लोग मरे परेशान। उसने उनको बहुत कुछ सदमा बोलता लिखा, रुपया पैसे सब गया। इस सब के कारण वो सुसाइड किए। तो सुसाइड के बाद में जी। अब लोग हमसे मिलते भी नहीं थे, बातें भी नहीं करते थे। तो हम सोचे कि यहाँ रहना ठीक नहीं, पटना में रहना ठीक नहीं। और किसी तो बात भी नहीं कर चले। तो आप तो जाति का बात बोले तो मतलब वो लोग ऊंची जाति के मतलब हायर कास्ट हाँ जो राइटर्स थे हाँ, वो आपको मतलब इंकरेज नहीं करते। उससे भी नहीं थे इंकरेज की बात तो दूर। जी वो तो आपस में बातचीत, अब 4 आदमी 5 आदमी अगर हम कुछ कहें तो बात, बंगाल में कहते हैं पाता ही नहीं, পাত্তা कुछ দিচ্ছে है पता भी नहीं उस तरह। जी। तो है तो मैंने एक और उसका भी एक पट्टे में मैगजीन वगैरह में था। तो फिर मलेदा के साथ आप तो उनको शुरू से जानते थे तो फिर संपर्क में आप साहित्यिक तौर पे भी आए उनके साथ। शुरू से नहीं जानते, परिचय नहीं था, संपर्क आए हैं उसके बाद जो साहित्य है। जी अब वो कहा कि कलकत्ता में क्या हो रहा है, अब इसके बारे में जितनी किताबें हैं ये तो मैगजीन वगैरह भेजते रहो, आगे भी मैंने भी कर लिया। कलकत्ता आते थे। हाँ, तो ये होता है जैसे जब चालू हो गया, चालू हो गया इस तरह से। तो कुछ लोग ये भी कहते हैं जैसे कि ये जो कोर्ट केस हुआ उसके ठीक पहले मतलब मैं एक आर्टिकल पढ़ रहा था कि हंगरियलिस्ट्स ने जो है वो मास्क भेजे थे शहर के सारे बड़े लोगों को, मतलब हाँ जानवरों के मास्क हाँ भेजे थे। हाँ, और एक बार ऐसा भी मामला हुआ था कि एक महिला थी तो वो उनको जो है एक तरह से एक आर्ट इंस्टॉलेशन के तौर पे कलकत्ता में जो है वो ना bare breasted उनको present ये किया था, हाँ वो था कि ये ओपन बेस्ट शो के पार्टिस्ट पार्टिस्टिक या पार्ट सर्कस ऐसे ही कोई जगह दी था। तो अब उससे बहुत नाराज हो गए इसका। आप नाराज थे? ना हम, वो तो हम ही किए थे अच्छा, आप ही बहुत। थे। कलकत्ता में जो कुछ लोग हुआ, नाराज हो गए थे। ना वो किए थे, लेकिन वहाँ कोई ये नहीं था कि ओपन बेस्ट का मतलब ये लोग सोचे कि बहुत शायद होगा ये इस तरह का शो नहीं। संथाली औरत लोग जाती है, किरानी जाती है, एक मंगी जितनी भी आती है ओपन ड्रेस है, उसका तो कोई बात ही नहीं। तो आप ओपन ड्रेस को मतलब कि होगा कोई हीरोइन होगी या कोई गर्ल होगी जो ओपन ड्रेस है, उस उन लोगों का ये धारणा थी। कुछ चौंका देने वाली बात भी है
ओपन ब्रेस्ट का मतलब ये नहीं कि वो हीरोइन का हो या कोई, जी हाँ, तो उसमें संथाली औरत भी हो सकती है, भिकमंगी भी हो सकती है, कैसे भी है। जी एक ये ठीक है। और एक मास्क सबको दिया गया था कि अपना मुखौटा उतारो, ये भी बहुत उस समय बहुत काफी चर्चित हो गया। चर्चित हो रहे, तो पीछे लगे थे, कॉपी हाथ में जाते थे, बातचीत भी नहीं कोई करता है। वो एक तरह के ये उपभोग है कि जो लाइफ उस समय लेजर नाइट हो गए। आप जानते हैं, तो जानते ही होंगे कि इस तरह का कोई हो घटना, तो घटे एक तो हो जाए 10। कोई के यार इसको, ये लोग तो अपने बाप को नहीं पूछते, ये नहीं पूछते, बहुत कुछ। तो आपको लगता है कि उस समय का जो मतलब भद्र सोसाइटी था उस पर काफी धक्का उनको लगा इस तरह की चीजों से, काफी जो आप चाहते भी थे उनको एक्सपोज करना, उनके मोरल हिपोक्रेसी। ना उसका एक था, थोड़ा बहुत लगे, तो असल में काम तो है लिखना। जी और लिखने में जिस तरह का वर्ड यूज करते हैं, ये विषय तो लिखा गया था, वो सब उस समय नहीं था, चाहते भी नहीं। आप लोगों ने भाषा में जो एक्सपेरिमेंट किया हाँ, जिस तरह का लैंग्वेज के साथ, लैंग्वेज वो आपकी आइडियोलॉजी से मिलता था उस हिसाब से, ना। मतलब वो जो कुलीन टाइप की चीज थी उससे आप लोग कुछ अलग। हमारे आइडियोलॉजी ने, हम लोग जो लिखे थे उन लोगों को लिए बहुत मुश्किल। कृतिवास ग्रुप से आपका कुछ वो हाँ, थोड़ा सा मलेदा कहते हैं कि कुछ प्रॉब्लम्स थी कृतिवास ग्रुप के साथ, सुनील गांगुली के साथ। हाँ, सुनील गांगुली नहीं चाहते नहीं कि चाहते हम लोग, डेवलप करना। हाँ, वो चाहते थे कि कलकत्ता को गवर्नर नहीं, बांग्ला साहित्य को गवर्नर नहीं। तो पूरे अमेरिका से लौटने के बाद, अमेरिका से लौटने के बाद, आयोवा से। आईवा से, आयोवा से। तो लौटने के बाद ही उन्होंने जो होता है ना, पॉलिटिक्स करना शुरू कर दिया। कंट्रोल करने के लिए। हाँ, कंट्रोल किया भी है, किया। बहुत किया। और इनफैक्ट ऐसा सिचुएशन आ गया कि अभी लोग कहते हैं कि सुनील गांगुली ने ही जो है हंगराले से उसको बचाया। हाँ, यह नहीं कहता, हाँ, बाहर वाले लोग कहते हैं। बाहर लोग ये एक धारणा बन गई है, आर्टिकल्स में देखता हूँ, बहुत ही विचित्र लगता है। हाँ, वो पब्लिसिटी वहां किया, इसीलिए हो गया। लेकिन ये सब तो जानता है। यहाँ सब जानते हैं। हाँ, लेकिन हाँ, ये बात है कि मलय के केस के समय सुनील गांगुली इसका मलय का फॉरेन में Statement दिया। विटनेस बॉक्स में, डिफेंड किया था मतलब। हाँ, तो जब डिफेंड किया लेकिन विटनेस बॉक्स में, तो इसका मतलब कुछ तो वो सिंपैथी दिखाए। हाँ, कहा कि हाँ, देखिए विटनेस बॉक्स और विटनेस बॉक्स के नीचे या बाहर दोनों अलग होता है। राइट, ये मैं समझना चाह रहा था। पार्लियामेंट में जो बात कही जाती है और पार्लियामेंट के बाहर, आप उस समय देखे होंगे यार। जी, मैं इसीलिए पूछ रहा हूँ क्योंकि ये चीज को लेकर मुझे थोड़ी सी कंफ्यूजन थी, क्योंकि ये आजकल तो सभी है, आज पोस्ट मॉडर्न में तो बहुत कुछ हो सकता है, होता भी है। तो उस समय उसके बाद मलय छोड़ दिया। लिखना छोड़ दिया। हाँ, ना, हाँ, लिखना छोड़ दिया। অ্যানাউন্স করলো হাংরি শেষ। हाँ, अंग्रेजी जनरेशन का ये खत्म हो गया, तो ऑफिस के काम में दिखाना सभी वगैरह। ये है 1967 या 68 की बात। तो उसके बाद 84 या 80 85 আবার এলো। आवाज लो। तो 85 में वो शैलेश्वर सुभाष, के बाद वासुदेव दासगुप्त और मिलकर फिर अंग्रेजी जनरेशन के बदले उसको नाम दिया गया পোস্টমডার্ন। ना पोस्टमॉडर्न, सुधार। সে তো 73 সালে, 85-তে না তো? না, ওই যে মলয় চুপ থাকার পরে ওরা এটা, সেটা 69 সালে ক্ষুধার্ত তৈরি হয়েছে, 85-তে না। না না, 85 নয়, মলয় কেসটা মলয় চলে গেল 67। 67, 68, 69 এরকম সময় ও করেছে। ওই সময় ক্ষুধার্ত করলো সুভাষ ক্ষুধার্ত। প্রসাদ सुधार तो माने হাংরি।
হাঙ্গরি ক্ষুধার্ত মানে ক্ষুধা 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 হ্যাঁ ক্ষুধা ওই নয় একটা ম্যাগাজিন বার করে লিফলেট তখন বানাতো আমাদের সপ্তাহে পক্ষে একটা লিফলেট বানাতো। তো ওই সময় আপনি আমার কতগুলো ছিল ফাইলটা চুরি করে নিয়ে যায়। তো ফাইলটার মধ্যে ছিল লিঙ্ক পত্রিকা দিল্লি থেকে বেরিয়েছে, এখন বেড়ে কিনে দেয় বেড়ে জানি না লিঙ্ক। দেখি। ও খুব সম্ভব সিপিআই গ্রুপের রাজীব সাক্সেনা ওর আচ্ছা এডিটর এডিটর না লিখুন। আচ্ছা রাজীব সাক্সেনা তো হিন্দির একজন কবি। রাজীব সাক্সেনা আমি জানি না। তারপরে ছিল আরেকজন ছিল দিনমান বলে একটা পত্রিকা, দিনমানের নাম শুনেছি আমি এখনো আর বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে সবই বন্ধ হয়ে গেছে অলমোস্ট। অলমোস্ট কাদম্বনি ফালগুলি কাকম্বিনী তেমন লিখিনি, দিনমান ছিল, তারপর ধামযুগও বন্ধ হয়ে গেছে। ধর্মীয় হ্যাঁ ধর্মীয় পার্টি এডিট করতেন ওটাতে ওটা ধর্মীর ভারতীর আগে এডিট তো পেয়ে তারপরে নই কাহানিয়া বলে একটা ম্যাগাজিন ছিল, কাহানিয়া কাহানি নামে ছিল, যেটা পরে রাজনীতি ইয়াদত করে। তো প্রথম পুরনো আমি তো ওই সময়কার ক্রিয়েট তখনকার ওই লিঙ্ক ছিল, তারপরে ধর্মযুগে খুব লেখা হয়েছে। আচ্ছা এইসব ধাঙ্গরি আচ্ছা And এই- পানিশ্বরনাথ রেণু খুবই ইন্টারেস্টেড ছিলেন এটা নিয়ে আপনাদের হ্যাঁ। সাথে সম্বন্ধ ছিল হ্যাঁ, ও এইতে আমার কাছে এখন তো একটু নেই, বই আমি দিতে পারতাম, এই আমাকে আবার নিয়ে আসতে হবে। ওটা ঠিক আছে। আর ফণীশ্বরনাথ লিখেছেন ওরা তখন বেনারসের কাঞ্চন কুমার বলে তোমার নাম শুনেছি আমি তো যেহেতু নাম পলিটিক্যালে, হ্যাঁ, এখনো পলিটিক্যালে নাম ছিল কাঞ্চন কুমার মুখার্জি। উনি আমেরিকা গিয়েছিলেন লেটার না হ্যাঁ, উনি এই কাজে জানতেন, এমনি এমনি গিয়েছিলেন। না হ্যাঁ, উনি নাক্সাল ছিলেন নকশাল ছিলেন, এখন তো নকশাল রয়েছে, সবাই জানে। ওই এখানে এসে মাঝে মাঝে দেখানোর কথা হতো, পলিটিক্যাল লোকেদের তো কোনো ঠিক নেই। আজ আপনি বসে আছেন, কালকে হয়তো কোথায় ঝাড় করলেন। তো কাঞ্চন ছিল, কাঞ্চনের সঙ্গে আমার মাস তিনটার থেকে দেখা হয়েছিল রাস্তায়। তো কাঞ্চনও একটা মরাল নামে একটা পত্রিকা বের, মরাল মরাল বেনারস থেকে, সার্বটা এদিকে বলবে না, না না ঘুম পাচ্ছে আর কি। মরাল পত্রিকা বেনারসে হয়েছে, তাতে ছিল কাঞ্চন আর ওই আর্টিস্টের কথা বলবে করুণানিধি করুণানিধি ছিল, আরেকজন অনিল করেন। অনিল করঞ্জে, এরা ছিল। আরেকজন ছিল বিষ্ণুকান্ত শর্মা বলে, এখনো বিষ্ণুচন্দ্র শর্মা এরকম। আচ্ছা বিষ্ণুচন্দ্র শর্মা কবি বেড়াচ্ছে। তারপরে ছিল ওই ভদ্রলোক পীর পান্ডে, গোরখ পান্ডে না গৌরব পান্ডে হ্যাঁ ও তো জেএনইউতে পড়তেন হ্যাঁ, কি ওর আসল নামটা কি? নাম তো কিছু ছিল মনে হয়। কেউ? হ্যাঁ কপি ও সুইসাইড করেছিলেন হ্যাঁ, গোরখ পান্ডে ওর ডাক্তার আসল নামটাই এছাড়া নাম মানে কিছু অন্য কিছু আছে না, আসল নামটাই গোরখ গৌরব পান্ডে। পান্ডে কবি হিসেবে কি নামটা? আচ্ছা ওনারও কন্ট্যাক্ট ছিল ইন্ডিয়ালিস্টে হ্যাঁ, ওদের ছিল বেনারস ওদের একটা গ্রুপ, ব্যানার্সের গ্রুপ ছিল অনিল করঞ্জয়ের সাথে অনেক করেন যায়। আমিও শুনেছি গৌরব পান্ডের কন্ট্যাক্ট ছিল কিন্তু অনেক তো ইয়ে কাঞ্চন কুমারের, কাঞ্চনের সাথে আচ্ছা তো জুলিয়েট জানবো হ্যাঁ, এ ইয়ে মারা যাওয়ার পরে জুলিয়ানের অনিল মারা যাওয়ার পরে একটা স্পেশাল ইস্যু আমরা করি, এই কাঞ্চনের ইয়েটি করা। ওনার ম্যাগাজিন ওই না, মরাল। ম্যাগাজিনটা আমাদের ছিল, আচ্ছা ওনার এডিটরশিপে উনি ইয়ে করেছিলেন, মানে তাকিয়েছিল, সব লেখা টেখা জোগাড় করে হুম। দিয়েছিল। কোঅর্ডিনেট করেছে হ্যাঁ, তো ওই এটা ওই অনিল, তারপরে করুণা, কাঞ্চন, এরা বেনারসে গিয়েছে, হুম আমিও। আচ্ছা
সরি ত্রিভুবনে মেয়েতে আচ্ছা, নেপাল কাঠমান্ডুতে গিয়েছি। নেপাল আপনারা গিয়েছিলেন, হ্যাঁ, দেখেছেন। কাঠমান্ডুতে আমরা এই কয়েকজন গিয়েছিলাম, খুব ওখানে খুব হুল্লোড়বাজি করতাম, নানা রকম নেশা টেশা করেছিলাম, হ্যাপসুস করতেছেন। তো ওখানে একটা ম্যাক্স গ্যালারি, আফ্রিকান ম্যাক্স গ্যালারি ছিল, ওই গ্যালারিতে ভাড়া নিয়ে আমরা ছবি টবি এই করছি, এক্সিবিশন করতে। এটা দুজনের, অনিল এবং করুণা, আচ্ছা, এই দুজনে এক্সিবিশন করেছ। খুব করা হয়েছিল। দেখেছি কি হচ্ছে, আমরা একটা ক্যামেরাও কিনতাম, 12 ডলার তখনকার মুভি ক্যামেরা। তাও এরকম খুব মানে ইয়ে হয়েছিল। আর ওই বেনারসে নেপালে তখন অনেক বিদেশিরা আসছে ভিয়েতনামের যুদ্ধের ব্যাপারে, ওদের বাবা মারা পাঠিয়ে দিত, পাশের যুদ্ধে দিতে হয়, হ্যাঁ, সেই জন্য ওদের বাবা মারা পাঠিয়ে দিত। এইবার আমার যেখানটা ছিল একটা গৌতম মেহতা, একটা হিরোইন ছিল, আমার সঙ্গে আবার টাচ হয়ে যাওয়ার কথা বলে। খুব মানে আর গান টান গাইতো নেপালি লিখতাম। গিয়েছিলাম ওখানে, ওখানে আমরা প্রথম ওই মোষের মাংস, ভেড়া মাংস এসব খাই। তো মদ ওরা একটা তৈরি করতো না, তার নাম ছিল জার। জাত। জার एक थोड़ा सा उस बता दें कि रुई में लगाकर बच्चों को पहले, बस से नन गर्मी तो ज्यादा ठंड ठंड से बहुत सबसे अलग है। और ठंड में ये जाट जो है उन्होंने चावल से नहीं बनती, और एक है संतुला, अरे एक सब बोतल है प्यारा ना क्या था बस। संतुला वो संतरा के अच्छा अच्छा, जार अलग और संतुला अलग। क्या है खूब, और संतरा खूब मीठा है। नेपाल के बारे में भी मैंने लिखा एक बंगला में, अगर बहुत सारे में बात। হ্যাঁ, আমি চেষ্টা করছি, আবার আমি পড়তে পারি একটু একটু, কিন্তু আবার ওটা প্র্যাকটিস করতে হবে। হিন্দিতে আমার তো লেখা হয়েছিল, কিন্তু পরে আর পাইনি। ট্রান্সলেট হয়েছে হিন্দিতে আপনি? না, হিন্দি একটা বই আছে, হ্যাঁ, মহল্লা লদিপুর বলে একটা বই আছে। তো ওইটা আমি দেবো, এখন দেখলাম নেই। হ্যাঁ, যদি আচ্ছা, পেলে উপরে আছে। খুব ভালো। ওপরে আছে, ওদের গরমের অনেক ইচ্ছে দিনে আমার আমি পড়ার। দেখছি আমি ওপরে যাই না আজ প্রায় 6-7 দিন। আচ্ছা, সুবিমল দা, আপনি ডেবোরা বেকারের বইটা পড়েছেন? না, পড়িনি, নাম শুনেছি, দেবনাথ পড়েছি। পড়েছো? হ্যাঁ, পড়েছি। কি লিখেছিল দেব, এর বউ না? অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের বউ। ওর ছেলেটার নাম কি? কার ছিল? এই দেবদার ছেলে আছে না একটা, না অমিতাভের একটা ছেলে আছে তো? আমি জানি ছেলের সম্বন্ধে। আমার ওখানে একটি মেয়ে এসেছিল আমেরিকাতে, মেয়েটি নাম কিছু আজমি না, কি যেন নাম, তুমি জানো না তখন। না, আমি জানি, নামটা বলেছিলাম, ভুলে গেছি। ছবি ছবি আছে আমার। ছবি আছে। তো মেয়েটি এসে সমস্ত কাগজপত্র দেখেছে। পিএইচডি করছিল তো হান্ডিগুলো। ইউনিভার্সিটি থেকে। ও বলছিল অমিতাভের ছেলের সঙ্গে, ছেলে ওর ফল। তবে আমি জানি না, মেবি হ্যাঁ। ইজ ইট দ্য ফার্স্ট জানি না, কিন্তু আমার একটু সন্দেহ আছে যে ও আদপে ছিল কিনা। হতেই পারে, মেবি ইট ইজ দ্য সেকেন্ড ম্যারেজ। ওখানে তো কোনো ব্যাপারই নেই, হতেও পারে। হতেই পারে। হ্যাঁ, আবার নাও হতে পারে। হতে না হওয়াটা চান্স এই জন্য যে ও আমাকে ওই কাজটার জন্য হয়তো বলেছে। আমি তো অমিতাভের একটা বই পড়েছি, বই পড়িনি, অমিতাভের একটা বই পড়েছি সুন্দরবনে। হ্যাঁ, ওটা হাঙ্গরি টাইপ। হ্যাঁ, ভালো লেখে উনি, খুব ভালো। ভালো লেখে, বেশি এই করে লেখি রীতিমতো এই পড়িনি, ওটা আমার ভালো লেগেছে। ওটা পড়েনি, আমি অন্য ওটা পড়েছি, আচ্ছা, শ্যাডো লাইন। দেবরা কি লিখেছে? অবশ্য দেবরা একটা বাজে মন্তব্য করেছে,
হ্যাঁ দেবাস মনেদা ওটাকে নিয়ে অনেক ওনার এই ক্ষোভ আছে। এটা হচ্ছে সুনীলদার একটু ইয়ে আছে, ইনফ্লুয়েন্স উনি বলেন যে প্রবলি ইনফ্লুয়েন্স কে হয়তো বলেছে তো আর কি। হ্যাঁ ওটা উপরতলার ব্যাপার তো বুঝি না অনেকটা। তো ওটা নিয়ে মনের একটু ইয়ে আছে, হুম, আমাকে বলেছিল। আমি বললাম যে, আচ্ছা আমি এগুলো দেখাই না। এবং মেয়েটি এসেছিল, ওই মেয়েটিকে সমস্ত দেখেছেন, ও অনেক কাগজপত্র নিয়ে গেছে। হুম। আর তো ঠিক আছে, নিয়ে থাকো সেই লোক কিছু। উনি রিসার্চার ছিলেন কি মেয়েটা? ঠিক তা নয়, সেটা বলা যায়। ও ওদের ইউনিভার্সিটিতে হয়ে কোর্স শেষ করার পরে, ইউনিভার্সিটি তো ব্যক্তিগত অনেক ইউনিভার্সিটি আছে, হুম, ওরা শেষ করার পরে বলে যে দেখ চালতা টিকিটা এই আর কি। হুম। কিন্তু তুই ভাড়া করতে হচ্ছে ভাড়া করতে, কিন্তু তুই যেখানে জায়গা তুই যেখানে পয়েন্ট আছে স্টেশন জায়গা থাকতে পারে, সব সব ফেলোশিপের মতন কিছু। ফেলোশিপ এমনি আছে এখানে। হুম, প্যাকেটে তাহলে আছে এরকম যাওয়া দিগন্ত হুম, খরচ যখন। হুম। তো উনি আমার মনে হয় ওই হিসেবে এসছিল। তারপরে ওকে যে একটা সাবমিট করতে হয়, হুম। যে কি করেছেন না করেছেন। তো ওতে ও খুব ভালো হয়েছে, এবং ওর কাছে ওটা দেখে ইয়েটা, Present- ওই ইংরেজি যেটা আছে না একটা তোমার আমার ছবি আছে। ছবি না, একটা এও আছে আমার কি? মেয়েটি যে জমা দিয়েছিল আঙুলির ওপরে যে লেখাটা। হ্যাঁ, তার একটা ওয়ার্ড ফাইল আছে ওটা। হ্যাঁ, আচ্ছা উনি ওনার সিনপসিসের ওয়ার্ড ফাইল আছে আপনাদের? আমার সব দিয়ে দিচ্ছে, আমি নিজে আর কিছু করি না। এই ওর মধ্যে মাঝে মাঝে দরকার পড়ে, আমি নিজে ভুলে যাচ্ছি বলে আর কিছু। আচ্ছা সুনীল দা, আপনি 22 শ্রাবণটাও তো দেখেছেন অবশ্যই। 22 সেভেন দুটো আছে, একটা মৃণাল সিনেমা। সেটা তো অনেক পুরানো। ন্যাশনাল না, এই এই যে সৃজিত মুখার্জি। ও ওই যে গৌতম ঘোষ যেটা অ্যাক্টিং করেছে। সৃজিত তো দিল্লির ছেলে, হ্যাঁ আমি জানতাম ওনাকে, যে- জেএনইউ তে পড়তেন উনি। জেনে তো পড়তো। হ্যাঁ সিএসপি তে হ্যাঁ, অনেক আগে আমার সাথে দেখা ছিল কিন্তু। তখন বোধহয় ফিল্মের ব্যাপারটাও ভাবেনি। হ্যাঁ তখন উনি ভাবি ও করেছে পরে বোধহয় ইকোনমিক্স পড়তেন। MBA বা ওই রকম কিছু একটা করেছে, এটাই তো। পরে আমি দেখা শুনেছি। তো হ্যাঁ ছবিটার সম্বন্ধে কি আপনার কথা? দেখেছি ফিল্মের ল্যাঙ্গুয়েজে অন্য রাইটার্স এর ল্যাঙ্গুয়েজে, তো ওখানে হালিদের ওপর একটা দিয়েছি একটা। রীতিমতো মানে নেগেটিভ চরিত্রই রেখেছে, হ্যাঁ ইনসাল্ট করার মতো প্রেজেন্টেশন। না স্টেরিওটিপিক্যাল আমি বলবো। ওটা ইনসাল্ট নয়, মানে ও Presentation একটা মানে- দিতে হয় করে দিয়ে। গৌতম ঘোষকে এমন ভাবে রিপ্রেজেন্ট করলো যেন 98 বইমেলায় আগুন লাগানোর জন্য ও দায়ী। একটা বিটার এমন একটা মানে হাংরির সঙ্গে ম্যাচ করানোর জন্য এমন একটা অ্যাকিউজ দিল। হ্যাঁ, 1900 ম্যাচ করে তখন ওকে তো একটা ওটাই গ্রাউন্ড stereotype। দিতে হবে, ফিল্মে একটা গ্রাউন্ড চাই। ওটাই গ্রাউন্ডটাও দিয়েছে। যা হাঙ্গি, ও আর কিছুই করতে পারলো না, ইয়ে কি মারছে লাইনের দিকে। আরে তোর বইটা তো লিখতে পারলে তো তুই নোবেল প্রাইজ পাবি। তখন ও বলছে যে নোবেল প্রাইজ, আর তুই সেই নোবেল প্রাইজটা চুরি করবি, এরকম একটা ডায়লগ আছে আমার মনে হয়। আচ্ছা, তো ফিল্মের জন্য ওগুলো কোথায় বসাতে হবে সেটা ওরা ভালো। তো বইটা যা হোক একটা করেছে। ওরা কি সৃজিত মুখার্জি বা অন্যান্যরা কি আগে রিসার্চ করেছিল মানে সিনেমাটা করার আগে আপনাদের কাছে এসে না, হাংরিদের সম্পর্কে কোনো ডকুমেন্ট পাঠিয়ে? আমাদের সম্পর্কে তো কিছু বেশি বলেও নি, আপনাদের সাথে বেশি কিছু আলাপ হয় বলুন। আলাপও করেনি আমার সঙ্গে। পরে দেখা হয়েছে আচ্ছা, এইও পরে। ওরা নিশ্চয়ই ফিল্ম লাইনে যে সমস্ত লেখকরা রয়েছে তারা রয়েছে। যারা স্ক্রিপ্ট লিখছে তারা তো জানবেই। গৌতম ঘোষ তো অবশ্যই ওয়াকিবহাল হবে, তো ঘোষ তো আমার সঙ্গে ওটা এসছে ও বাড়িতে। বাড়িতে, হুম। তো আলাপ ছিল আর কি। আগের থেকে আলাপ ছিল আপনার ওনার সাথে? হ্যাঁ, ও কাজ করতে বুদ্ধদেব দাশগুপ্ত বলে একজন নাম শুনি। হ্যাঁ বুদ্ধদেব, ফিল্ম মেকার। হ্যাঁ ফিল্ম মেকার, হ্যাঁ
ফিল্ম মেকার পোয়েটও Poet. আমাদের সঙ্গে প্রথম আলাপ হয় পোয়েট্রি দেবে, হুম, তারপরে ফিল্ম মেকার হয়। হুম, গৌতম ঘোষের সঙ্গে ওর ফিল্ম মেকার তো বুদ্ধদেব দাশগুপ্ত নাম ছিল কোথায় জানি বাবা ফোন আছে। আমি ভাবছি টয়লেট গৌতম ঘোষের সাথে আলাপ ছিল আপনার? আমার, হ্যাঁ ও দেখাবো আরো, তো সময় পাইনি সারা। কিন্তু ছবিটা নিয়ে আপনার মনে হয় যে ইট ওয়াজ উইদিন দ্য লিমিটেশনস অফ সিনেমা। হ্যাঁ সেটাই। ওটা, ওই ছবিটা দেখে আমি বলতে পারি না যে এটা হাঙ্গরিদের ছবি, হাঙ্গরির ছবি তো নেই ওটা। না এটা এটা ডিস্টর্টেড ইমেজ হ্যাঁ, মনে হয়। এই হিসেবে ঠিকই আছে। বাট ইটস নট দ্য হাঙ্গরি জেনারেশন। না হৃদয় আসলে কোনো একদম পাগল লোকটাকে দাঁড় করিয়েছে, মানে হ্যাঁ, গৌতম ঘোষকে দেখাতে একটা পাগল, পাগলের একটা ভাঙাচোরা ঘরের মধ্যে বসে রয়েছে ফ্যাশন ছাত্রী থেকে, ওইরকম নয়, পাগল বা এ নয়, আচ্ছা নেশাও করছে, কিন্তু হাঙ্গিটা তো ওই রকম না, এটাই হচ্ছে কথা। তো করেছে ওটা, কিন্তু ওটা একটু ভুল করেছে শুধু। কিন্তু ইমেজটা তো উনি ডিস্টর্ট করে দিলেন জনতার মানুষের। একটা কথা হচ্ছে ইমেজ তখন যদি হতো ওটা নিয়ে একটা ইয়ে হতো, কিন্তু ওটা করছে এই কিছুদিন আগে। এতদিনে এরা জেনে গেছে যে ইন্ডিজেনারেশন কি, পাঠকরা জেনে গেছে এখন পাঠকরা তো। মতো কি তাদের কি ধরনের লেখা জেনে গেছে। তখন যদি হতো তাহলে খুব এ হতো। তো ওরা হাঙ্গরি মানে হয়তো কিছুটা আহ যৌন সম্পর্কে ওয়ার্ড থাকবে, কিছুটা ওইসব থাকবে, কিন্তু সেক্সুয়াল ব্যাপারগুলো তো কোনো ব্যাপার নেই, কোনো আমাদের নেই আর কি ওইসব ব্যাপারে। ঘরের লেখার মধ্যে দেখা যায় যে সেক্স বিহেভিয়ারটা কত রকম ভাবে হতে পারে, ও সেইটাই দেখাচ্ছে হাঙ্গরি ব্যাপারটা। মলয়ের লেখা মলের লেখা। বেশিরভাগই ইয়েতে চলে গদ্যে, আর কবিতার মধ্যে তো শব্দ টব্দ প্রচুর থাকে, ওরা এই যে যেরকম ভাবে ব্যবহার করে। কিছুটা শুধু যে অন্য একটা গ্রুপ আমাদের পেছনে লেগেছিল তা তো নয়, কিছুটা পলিটিক্যাল। এখানে যেসব, এই যে আমি রয়েছি, তো এখানে কতদিন ধরে রয়েছি? 35 বছর। 35 বছর। এখানে কিন্তু কোনো পার্টির লোকেরা আমাকে চেনে না। মানে ওরা যখনই আমি যদি কিছু করি, ওদের যেটা ওদের নেগেটিভ হয়, তখনই কিন্তু ওরা চেনে না। আমি ওই পানের দোকানে বসে আড্ডা মারি, আড্ডা মারি না, বসি আর কি ওই জায়গাটায়। তো ওই পলিটিক্যাল কিছুটা যে পছন্দ করছে না, এখন যেমন এখানে নেই, এখন তার নেই। বিজেপি টিজেপি কে একটু পছন্দ করে থাকে। তবে এখনকার ব্যাপারটা আলাদা, তখনকার ব্যাপারটা আলাদা। তখন লিটিল ম্যাগাজিন, পেরিডিক্যাল সেইসব ছিল, তারাও খুব মানে এ নয়, অতখানি নিচে নেওয়া যাওয়ার মতো। এখন নিউজ পেপার গুলো কি বিজ্ঞাপন যত বেশি দেয় তাদের, হ্যাঁ, এবং আমি একটা থেকে লিখেও ছিলাম যে হিন্দি কমে যাওয়ার কারণ, ম্যাগাজিন কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে লিটিল ম্যাগাজিন বা এই ম্যাগাজিনে কোনো বিজ্ঞাপন দিতে চায় না। এই কাহানি পত্রিকা বা এই যাদব যাদবের পত্রিকায় কোনো রকমের ম্যাগাজিন দিতে, সরি বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেয়। এখন ধর্মযুক্ত যে বিজ্ঞাপন পায়, একটা নিউজ পেপার বিজ্ঞাপন বেশি এবং টাকাও বেশি। তারা সে ছাড়া ধর্মযুগ দেখে কি হবে, ধর্মযুগে যে আর্টিকেল থাকে নিউজ পেপারে সেটাও দিতে পারে রোববারের পাতায়। এইরকম ওদের যা মনে হয়, ওদের এইরকম এ চলছে। আর হাঙ্গরি জেনারেশনের পলিটিক্স নিয়ে কি বলবেন আপনি? পলিটিক্স একটা মলয় লিখেছিল, পলিটিক্যালে ম্যানিফেস্টো লিখেছিল, তো কিন্তু পলিটিক্স নিয়ে কিছু বলার নেই, যে যার নিজের মতো পলিটিক্স। আচ্ছা, কোনো একটা ফিক্সড আইডিওলজি ছিল না যে নকশাল বা না ওরকম ছিল বা না। সিপিএম বা না ওদের এগেনস্টে মোটামুটি যেটা মানে এখন রয়েছে আর কি ওই সময়,
তাদের এনএসপি ছিল মনে হয়, কার অভিযোগ? সেই সমস্ত, যেমন তখন তো কংগ্রেস ছিল বা এ ছিল, ওদের কতগুলো জিনিস যেটা আমাদের ভারতবর্ষের ভিতরে, বা বলা চলে যে সকলের পক্ষে সমানভাবে গ্রহণীয়, কিন্তু আমরা আমাদের মতটাই আর কি করেছি। তো সবার আইডিওলজি ডিফারেন্ট ছিল আপনাদের। স্বাভাবিক কি, আমাদের যেমন এরা লেফট নিয়ে আপনাদের কি বেশি ছিল, লেফটে বেশি ভাব? বা লেফটের দিকে আমরা ঝুঁকেছি, ইনক্লিনেশন লেফটের দিকে ছিল। লেফটের দিকে। ওই যে বলে না যে একটু বাম মতাদর্শ, একটা কথা আছে না, এই রকমই আর কি। বাম বাম মতাদর্শ মানে লেফট আইডিওলজিতে বিশ্বাস। আর একটা লাস্ট জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, অনেক জেন্ডার নিয়ে কি বলবেন? অনেক মহিলা রাইটার্স ছিলেন না? আলো মিত্র ছিলেন একমাত্র। আরো আর জুলিয়েট রেনল্ডস? উনি তো আসেনি ডাইরেক্ট, হ্যাঁ, উনি ডাইরেক্ট আসেন, হ্যাঁ, শুধু আলো মিত্র ছিল। আলো মিত্র ছিল। আর ও হচ্ছে প্রদীপ মিত্র ওনার প্রেমিকা ছিলেন, তার পরে বিয়ে হয়েছে। sorry, উনি লিখতেন। ভালো লিখছেন, কিন্তু ছেড়ে দিল পরে ব্যাংকে ট্যাঙ্কে কাজ করে পরে কিছুটা হ্যাঁ, পরে আর আলো মিত্র কন্টিনিউ করেনি লেখালেখি। না, বিয়ের পরে করেছেন, কিন্তু তারপরে ওই কিছুটা অসুবিধে ছিল, মনে করেন খারাপ দিন কোনো ব্যাপার। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওভারঅল যে রিসেপশনটা পেয়েছেন হাঙ্গরি রাইটার্স গুলো, তাহলে ওটা কি স্যাটিসফ্যাক্টরি? না, নিশ্চয়ই না। আমার মনে করি যে আর একটু পাওয়া, নানান ফোন থেকে পাওয়া হয়নি, হয়নি আর কি করে। আমি তো, আমরা তো আর আপনাকে বিরোধিতা করুন না, ওরকম আমাদের ছিল না। হলো না কেন? নেটওয়ার্কিং ছিল না ওরকম, বা নেটওয়ার্ক ব্যাক স্ল্যাপিং টার্মস ছিল না, বা ছিল যে আর ঠিক আছে ছিল। যেমন সুনীল গাঙ্গুলি তাই একটা পয়েন্ট করে রেখেছে, ওরা ধানবাদে গিয়ে একটা কবিতার আসর করেছিল, বা আসানসোলে শান্তিনিকেতন। এখানে যেখানে গেল, হ্যাঁ, শান্তিনিকেতন। শান্তিনিকেতন তো একটা দারুণ জায়গা ছিল ওদের। নিজের কাজকে প্রমোট করতেন। নিজের কাজ পৌঁছ এবং কৃত্রিবাসে ও দল বেঁধে সবাইকে নিয়ে যাওয়া। নিয়ে যেত অনেক জায়গায়। এসব হাঙ্গরি করতে পারলেন না হাঙ্গরি। না, এসব হাঙ্গি নিজেরা করে খুব গরিবের মতো করা হয় কি, ওদের মধ্যে তো স্পট সমস্ত নিয়ে। তারপরে একজন ছিলেন আইএস মহিলা, এটা ওই বিরক্তি, ও ওদের নিমন্ত্রণ করতো মেয়েদের ঢুকে হয়তো আপনি বড় একটা। উনি আপনাদের সাথে ছিলেন? না না, ও ওদের ওদের সাথে ছিলেন। বড় লোক। পিতৃবাস বই, আমাদের হয়তো সেরকম নিয়ে আমরা কথা না। তা ওদের মধ্যে ওই ব্যাপারটা ছিল, যেমন পিতৃবাসের সঙ্গে যা বলে সেটাই মেনে, আচ্ছা, এবং শক্তি একটা আলাদা গ্রুপ, ওদের গ্রুপ মোটামুটি দিতে একটা শক্তির একটা সুনীল। শক্তি তো আগে আপনাদের সাথে ছিলেন। হ্যাঁ, একবারই শক্তি কিন্তু হাঙ্গেরিতে লেখেনি, শুরুটা শুরুটা করেছিল, কন্টিনিউ করলেন। কন্টিনিউ করে না, চাকরি নেই, ইয়ে নেই, প্রেম করতে পারি না, খেতে পারি না, কত রকম একটা লোকের জীবনে অনেক অসুবিধা।